জুড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ক্ষয়চক্রের ধারণাটির প্রবর্তন করেন উইলিয়াম মরিস ডেভিস 1899 সালে। ক্ষয়চক্রের শেষ সীমা। ক্ষয়চক্রের শেষ সীমা যে সীমা পর্যন্ত নদী তার তলদেশে নিম্ন ক্ষয় করতে সক্ষম হয় তাকে ক্ষয়ের শেষ সীমা বলে। এই ক্ষয়ের শেষ সীমা ধারণা প্রবর্তন করেন জন ওয়েসলি পাওয়েল। ক্ষয়চক্রের শেষ সীমা হলো সমুদ্রের তলদেশ। নদীর ক্ষয়চক্রের শেষ সীমা হলো সমুদ্রের তলদেশ। মরু অঞ্চলের যে ক্ষয়চক্র, মরু ক্ষয়চক্রের স্থানীয় নিম্ন ক্ষয়সীমা হলো ভৌম জলতল। উপনদীর স্থানীয় ক্ষয়সীমা হলো প্রধান নদীর তলদেশ। যে কোনো নদী দুই পাশ থেকে যে সমস্ত ছোট ছোট নদী এসে ওই মূল নদীতে মেশে সেগুলো হচ্ছে উপনদী। তাহলে উপনদীর স্থানীয় ক্ষয়সীমা হচ্ছে ওই প্রধান নদীর তলদেশ। আর মরু অঞ্চলে যে ক্ষয়চক্র সম্পন্ন হয় সেখানে স্থানীয় নিম্ন ক্ষয়সীমা হলো মরু অঞ্চলে যে ভৌম জলতল আছে সেই ভৌম জলতল। ডেভিস তত্ত্বে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়েছে। ডেভিসের তত্ত্বে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়েছে কিসের ক্ষয়চক্রকে? নদীর মাধ্যমে যে ক্ষয়চক্র হয় তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়েছে। পৃথিবীতে যত ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় দেখা গেছে তার মধ্যে 70% ভূমিরূপ হয় নদীর মাধ্যমে। তাই নদীর মাধ্যমে যে ক্ষয়চক্রটা সম্পন্ন হয় তাকে ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্র বলেছেন। নিয়মতন্ত্র কি? কোন ভূমিরূপের উত্থান, ক্ষয়, সঞ্চয়, ভূমিরূপের পরিবর্তন এবং অবশেষে পূর্ব অবস্থায় ফিরে আসাকে নিয়মতন্ত্র বা প্রণালী বলে। ক্ষয়চক্রের নিয়মতন্ত্র দুই প্রকার। এক হচ্ছে আবদ্ধ নিয়মতন্ত্র। আবদ্ধ নিয়মতন্ত্রের উদাহরণ হচ্ছে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র। উন্মুক্ত নিয়মতন্ত্রের উদাহরণ কি? ক্রিকমে, প্রেং, স্টলার, হ্যাকের যে ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন তা উন্মুক্ত নিয়মতন্ত্রের উদাহরণ। ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন উইলিয়াম মরিস ডেভিস। ডেভিস ত্রয়ী কি? কোন ভূমিরূপের ক্ষয়চক্রের প্রকৃতি নিয়ন্ত্রণকারী গঠন, প্রক্রিয়া ও পর্যায়কে ডেভিস ত্রয়ী বলা হয়। ডেভিস বলেছেন যে ক্ষয়চক্র নিয়ন্ত্রণ করে তিনটি নিয়ন্ত্রণকারী আছে ক্ষয়চক্রের: এক গঠন, দুই প্রক্রিয়া আর তিন পর্যায়। এই তিনটি নিয়ন্ত্রণকারী উপাদান গঠন, প্রক্রিয়া এবং পর্যায়কে ডেভিস ত্রয়ী বলা হয়। অনুগামী নদী কি? ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় সেই নদীকে অনুগামী নদী বলে। অর্থাৎ ভূমিভাগের প্রাথমিক ঢাল হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, তাহলে নদীটা কি হবে? যদি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় তাহলে সেটা হচ্ছে অনুগামী নদী। একাধিক ক্ষয়চক্রের নিদর্শন বিশিষ্ট অঞ্চলকে কি বলা হয়? পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ বলা হয়। নদী গ্রাসের সৃষ্টি হয় নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে। তাহলে নদী গ্রাসের সৃষ্টি হয় কিসের মাধ্যমে? নদীর মস্তকমুখী ক্ষয়কার্যের ফলে। জিওগ্রাফিক্যাল এসে নামক গ্রন্থটির লেখক কে? জিওগ্রাফিক্যাল এসে নামক গ্রন্থটির লেখক হলেন উইলিয়াম মরিস ডেভিস। নদীগ্রাস লক্ষ্য করা যায় নদীর ক্ষয়চক্রের কোন পর্যায়ে? প্রথম পর্যায়ে। ভূমির বন্ধুরতা সবচেয়ে বেশি থাকে ক্ষয়চক্রের পরিণত পর্যায়ের প্রথম দিকে। পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি, ভূমির বন্ধু সবচেয়ে বেশি থাকে ক্ষয়চক্রের পরিণত পর্যায়ের প্রথম দিকে, অর্থাৎ যখন যৌবন পর্যায়টা শেষ হলো এবং পরিণত পর্যায়টা শুরু হলো তখন। কারণ যৌবন পর্যায়ে নদী বেশি ক্ষয় করছে, ক্ষয় করতে করতে ভূমিভাগে কোনো একটা জায়গায় উঁচু আছে এবং যেখান থেকে নদী প্রবাহিত হচ্ছে সেই জায়গাটা বড্ড বেশি নিচু করে ফেলছে। এর ফলে ভূমিভাগের মধ্যে উঁচু স্থানে এবং নিচু স্থানের মধ্যে পার্থক্যটা বেশি হয়ে যাচ্ছে এবং যৌবন যে শেষ হচ্ছে তারপরে হচ্ছে কিন্তু শুরু হচ্ছে পরিণত। তবে পরিণত পর্যায়ের প্রথম দিকটাই কিন্তু ভূমির বন্ধুরতা সবচেয়ে বেশি হয়। পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি গঠিত হয় নদীর ক্ষয়চক্রের কোন পর্যায়ে? সমপ্রায় ভূমি ডেভিসের ধারণা অনুযায়ী সমপ্রায় ভূমিকে বলা হচ্ছে পেনিপ্লেন। এই পেনিপ্লেন গঠিত হয় নদীর ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনককে? উত্তর হবে জেটি হ্যাক। অসম বিকাশ তত্ত্বটি উপস্থাপন করেন কে? ক্রিকমে। পেডিপ্লেনের ধারণা কে দিয়েছিলেন? এল.সি. কিং। পরের প্রশ্ন, এনড্রাম্প কি? পেঙ্কের মতে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বৈচিত্র্যহীন যে ভূমিভাগের সৃষ্টি হয় তাকে এনড্রাম্প বলে। মরু অঞ্চলে সৃষ্ট অনুচ্চ পাহাড়কে কি বলা হয়? বোনহাট বলা হয়। এর ধারণা দিয়েছিলেন মরু বিজ্ঞানী উইলস। মরু অঞ্চলে সৃষ্ট অনুচ্চ পাহাড়কে বোনহাট উল্লেখ করেছেন। মরু অঞ্চলে ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট ভূমিভাগকে প্যানফ্যান নামে অভিহিত কে করেছেন? উত্তর হবে লসন। ভূবিজ্ঞানী ক্রিকমে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলেছেন? উত্তর হবে প্যানপ্লেন। মরু ক্ষয়চক্রে গঠিত অনুচ্চ টিলাকে কি বলা হয়? ইনসেলবার্গ বলে। মরু অঞ্চলে অপসারণ প্রক্রিয়ায় যে সৃষ্ট গর্ত সেই গর্তকে বলা হয় ব্লো আউট। পাদ সমতুলীকরণ ক্ষয়চক্রের প্রবক্তাকে? উত্তর হবে এল.সি. কিং। সাইক্লিক নেচার অফ আর্থ হিস্ট্রির ধারণাটির প্রবক্তা হলেন জেমস হার্টন। পেনিপ্লেন গঠিত হয় ক্ষয়চক্রের কোন পর্যায়ে? উত্তর হবে বার্ধক্য অবস্থায়। নদীতে জলপ্রপাত দেখা যায় নদীর যৌবন অবস্থায়। সমপ্রায় ভূমির উপর কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলাকে মোনাডোনক বলে। প্লাবনভূমির উপরিভাগে ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণের আস্তরণকে বেল্টেড আউটক্রপ প্লেন বলা হয়। সিমোটোজনি কি? সিমোটোজনি এক ধরনের ভূ অভ্যন্তরীণ শক্তি যার প্রভাবে বিশাল অঞ্চল জুড়ে ভূভাগের উলম্ব উত্থান ঘটে এবং বক্রতাযুক্ত গম্বুজের আকার ধারণ করে।
পরের প্রশ্ন, আবদ্ধ নিয়মতন্ত্র কি? যে প্রক্রিয়ায় অতিরিক্ত শক্তির সাহায্য চালায় প্রাথমিক শক্তির মাধ্যমে বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্বন্ধ স্থাপিত হয় তাকে আবদ্ধ নিয়মতন্ত্র বলে। আর উন্মুক্ত নিয়মতন্ত্র কি? যে প্রক্রিয়ায় প্রাথমিক ও অতিরিক্ত শক্তির সাহায্যে বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্বন্ধ স্থাপিত হয় তাকে উন্মুক্ত নিয়মতন্ত্র বলে। একটি অঞ্চলে ক্ষয়চক্র সম্পন্ন হলে সেই তত্ত্বকে বলা হবে আবদ্ধ নিয়মতত্ত্ব। বার্ধক্য অবস্থায় নদীর দৈর্ঘ্য বরাবর মসৃণ যে পার্শ্বচিত্র তৈরি হয় তাকে পর্যায়িত নদীঢাল বলে। শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্রের ফলে সৃষ্ট অবশিষ্ট পাহাড়কেই কি বলা হয়? উত্তর হবে ইনসেলবার্গ বলে। শুষ্ক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট সমপ্রায় ভূমিকে বলা হয় পেডি প্লেন। পরের প্রশ্ন, বোলসন কি? বোলসন কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমির চারপাশে ছোট ছোট পাহাড়ের মধ্যবর্তী নিচু শুষ্ক অববাহিকা থাকে। এই শুষ্ক অববাহিকাকে বোলসন বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমির চারপাশে ছোট ছোট পাহাড়ের মধ্যবর্তী নিচু শুষ্ক অববাহিকা আছে, এই অববাহিকাকে বলা হচ্ছে বোলসন। তাহলে বোলসন আমেরিকা যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা যাচ্ছে। প্লেয়া কি? মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্লেয়া বলে। এই লবণাক্ত জলের হ্রদকে ভারতে ধান, আফ্রিকায় উত্তর আফ্রিকায় শট এবং আরবে খাবারি বলে। পেডিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট 1882 সালে। ক্যাসেল কোপিজ কি? মরু অঞ্চলে ইনসেলবার্গ ক্ষয় হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসেল কোপিজ বলে। ইনসেলবার্গ ক্ষয় হয়ে গম্বুজের মতো হলে তাকে বোনহার্ট বলে। ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমির উত্থান বন্ধ হয়ে যায়? যৌবন পর্যায়ে ভূমির উত্থান বন্ধ হয়ে যায়। পর্যায়িত অবস্থার ধারণা কে দিয়েছিলেন? জি.কে. গিলবার্ট। ডেভিসের পর্যায়িত নদী ঢাল দেখা যায় কোন পর্যায়ে? পরিণত পর্যায়ের শেষের দিকে। বিবর্তনবাদ তত্ত্বের ধারণা কে দিয়েছিলেন? চার্লস ডারউইন। নদীর পুনর্জীবন লাভের ফলে কি ঘটে? নদী তার ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। নদী বার্ধক্য পর্যায়ে গিয়ে তার ক্ষয় করার ক্ষমতা চলে যায়, কিন্তু বিভিন্ন কারণে ভূমির উত্থান, সমুদ্র বক্ষের ক্ষেত্রফলের বিকাশ বা বৃষ্টিপাত বা নদীগ্রাস প্রভৃতি কারণে নদী তার যদি নিম্ন ক্ষয় করার ক্ষমতা ফিরে পায় তাকে বলা হয় পুনর্জীবন লাভ। অর্থাৎ পুনর্জীবন লাভের ফলে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা ফিরে আসে। পুনর্জীবন লাভ তিনভাবে হয়ে থাকে। গতিশীল পুনর্জীবন লাভ, এখানে ভূমির উত্থানের কারণে নদী পুনর্জীবন লাভ করে। ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ, এখানে সমুদ্র বক্ষের ক্ষেত্রমান বৃদ্ধি পায়, ফলে সমুদ্রের যে জলতল তা নেমে যায় আর তার ফলে নদীর গতিবেগ বৃদ্ধি পায় এবং পুনর্জীবন লাভ করে। স্থিতিশীল পুনর্জীবন লাভ, এক্ষেত্রে ভূমির উত্থান বা সমুদ্র বক্ষের অবনমন কিছুই ঘটে না। এক্ষেত্রে নদীর অববাহিকা অঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যায় বা একটি নদীর আরেকটি নদীকে গ্রাস করে, নদীর যে বোঝা সেই বোঝা হ্রাস পায় প্রভৃতি কারণে নদী তার পুনর্জীবন লাভ করে। এই যেখানে নদীর শক্তি বৃদ্ধি, বৃষ্টিপাত, নদী গ্রাস বা বোঝা হ্রাসের কারণে হয় তাকে স্থিতিশীল পুনর্জীবন লাভ বলা হচ্ছে। নদী পুনর্জীবন লাভ করলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়, যেমন নিক বিন্দু তৈরি হয়, উপত্যকার মধ্যে উপত্যকা তৈরি হয়, নদী মঞ্চ তৈরি হয়, কর্তৃত নদী বাঁকের সৃষ্টি হয় প্রভৃতি। তাহলে আজকে আমরা নদীর পুনর্জীবন লাভ সহ ক্ষয়চক্র অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন জানা থাকলে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর সহজে দিতে পারি।